আপনারা তো জুলাই অভ্যুত্থানে সরাসরি রাজপথে লড়েছেন, আপনারা কিভাবে এটিকে মূল্যায়ন করেন? এটিকে রাজনৈতিক টুলস বানাবার উদ্দেশ্য কি ছিল? খুনি হাসিনা সবসময় যে ভারতীয় প্রেসক্রিপশন, আমরা যে একটা কথা বারবার বলে এসেছি যে ভারতীয় প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশকে চালানোর চেষ্টা করে। দেখেন, ভারতের হচ্ছে ম্যাক্সিমাম জনসংখ্যা হচ্ছে হিন্দু। তারা যদি এই হিন্দু সম্প্রদায়কে তাদের রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করে, তাহলে যে ভারতের যে তারা প্রেসক্রিপশনটা পাচ্ছে বা যে সাপোর্টটা পাচ্ছে, তাদের ক্ষেত্রে তাদের যে সরকারের টিকে থাকে। আপনারা যে এই আন্দোলন 24শে জুলাই আন্দোলনে নেমেছিলেন, এই আন্দোলনের সময় কি আপনাদেরও তো বন্ধুরা আছে, তারা কি আসলে ওদের সাথেই এই আন্দোলনে আমাদের সাথে সবাই সংযুক্তি প্রকাশ করেছিল? হিন্দু সম্প্রদায় বলেন, সংখ্যালঘু সম্প্রদায় বলেন, সবাই এই আন্দোলনে আমাদের সাথে সবকিছু ছাপিয়ে এক পরিচয়, বাংলাদেশী পরিচয় ছিল আমরা বাংলাদেশ। এবং আমাদের বাংলাদেশের যে যৌক্তিক আন্দোলন, আমরা যে কোঠা আন্দোলন প্রথমে ছিল, সেই কোঠা আন্দোলনে সবার মনে হয়েছে যে এই আন্দোলনটা আমাদের জন্য যৌক্তিক। এবং এরপরে যখন আস্তে আস্তে আমরা দেখতে পাই যে আমাদের যে স্বৈরাচার হাসিনার যে আগের মনোভাব যে ফিরে আসতেছে, ফিরে আসার পর যখন সবাই বুঝতে পারে, তখন সংখ্যালঘুরাও আমাদের সাথে রাজপথে নেমেছে। এবং আপনারা দেখতে পেরেছেন যে সংখ্যালঘু কয়েকজন আমাদের মৃত্যুবরণ করেছে এবং শহীদ হয়েছে। 12 সালের একটি খবর, পদ্মা সেতু দুর্নীতি, সৈয়দ আবুল হোসেনকে দুদকের জিজ্ঞাসাবাদ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প ছিল পদ্মা সেতু প্রকল্প। এটি নিয়ে কেন দুর্নীতির অভিযোগ উঠল? এবং আপনি জানেন যে পদ্মা সেতু নির্মাণের আগে এই বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আছেন, তাকেও টুপ করে ফেলে দেওয়ার বা চুবিয়ে মারার এক ধরনের হুমকি, বা এটা নিয়ে হাসাহাসি ঠাট্টা মস্করা করতেন। হ্যাঁ, শেষ পর্যন্ত কিন্তু আবুল হোসেনকে দুর্নীতি দমন কমিশন তদন্তও করেছে এবং তারা কিন্তু দুর্নীতির ক্লিন চিট দিয়েছেন। শেষ পর্যন্ত তো দুর্নীতির অনেক খবর আমরা পাচ্ছি এখন আবার নতুন করে বেরিয়ে আসছে। আপনার কাছে কি মনে হয়? জুলাই গণঅভ্যুত্থানের পর একটা জিনিস সবার সামনে এসেছে যে প্রশাসন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা পুরোটাই হাসিনার আন্ডারে ছিল, এবং হাসিনা যেভাবে চেয়েছিল বিচার ব্যবস্থা সেভাবে সেটা তারা চালিয়েছিল এই বাংলাদেশে। দেখেন, আবুল হোসেনের যে বিষয়টা, দুর্নীতিতে যখন পদ্মা সেতু প্রকল্প আসে, এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা অবকাঠামো প্রকল্প। এবং এখানে প্রথম যে ইস্যুটা আসে, সেই ইস্যুটা হচ্ছে যে এই পদ্মা সেতুর যে ইস্যু, এই ইস্যুতে হচ্ছে বাংলাদেশের যে নিম্ন পদস্থ কর্মকর্তারা যে দুর্নীতিতে জড়িত তা না, এখানে একদম সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারাও জড়িত ছিল। সেটা প্রমাণিত হয় যে একজন মন্ত্রী যিনি হচ্ছে এটার সাথে সরাসরি জড়িত, কিন্তু পর্যাপ্ত প্রমাণ থাকা সত্ত্বেও দুদক তাদেরকে ক্লিয়ারেন্স দেয় যে তারা এটাতে দুর্নীতি করেনি। এখান থেকে আমরা একটা জিনিস স্পষ্ট যে এতগুলো আমলনামা থাকা সত্ত্বেও যে এই যে দুদকের যে প্রতিবেদনটাকে এটাকে পাল্টিয়ে দেওয়া হয়েছে, এক্ষেত্রে পুরো হাসিনার যে রেজিম, সেই রেজিমটা এখানে কায়েম হয়েছে। এবং দেখেন যে আন্তর্জাতিক যে সংস্থা এবং বিশ্ব ব্যাংক এক্ষেত্রে কিন্তু আমাদের যে অর্থায়ন, এটা কিন্তু বাতিল করেছিল সেই সময়। দেখেন, এই ক্ষেত্রে আমাদের যে আন্তর্জাতিক যে পরিমণ্ডলে আমাদের কিন্তু ভাবমূর্তি নষ্ট হয়েছে যে আমরা বাংলাদেশে যে দুর্নীতিগ্রস্ত একটা দেশ, যে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পতে যে দুর্নীতি হয়, এটা কিন্তু বিশ্বে একটা জানান দেওয়া হয়েছে যে বাংলাদেশে এরকম যদি কখনো কোনো অবকাঠামো তৈরি হয়, সেক্ষেত্রে যে বাজেটগুলো যায় সেখানে দুর্নীতি হয়। এক্ষেত্রে যে তারা যে দুর্নীতিটা করেছে, এই ক্ষেত্রে যে বিশ্বের যে তদন্ত সংস্থা ছিল সেখানে কিন্তু বাধাগ্রস্ত করা হয়েছে যে আসলে এখানে দুর্নীতি হয়নি, যে আসল যে তথ্যটা সেটা কিন্তু সামনে প্রকাশ করা হয়নি। এটা আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে যখন জুলাই গণঅভ্যুত্থান হয় তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেই সময় দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির সাথে তারা জড়িত ছিল। আর আপনি যে একটা ইস্যু বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে চুবিয়ে ফেলা হয়েছে, দেখেন আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কি করেছে এবং কি করতেছে আমরা কিন্তু সবাই তা দেখতে পাচ্ছি। এবং বর্তমানে যে তিনি যেভাবে দেশটা চালাচ্ছেন, তিনি তার জায়গা থেকে যেভাবে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করছেন, সেই জায়গায় আমরা বলতে পারি যে তাকে ইচ্ছা করে হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন। উনি তো তখন রাজনীতিও করেননি, উনি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হবেন, এরকম তো সম্ভাবনা ছিল না। কিন্তু শেখ হাসিনার সাথে প্রফেসর ইউনূসের দ্বন্দ্বটা কোন জায়গায়? ডক্টর মোহাম্মদ ইউনূসকে উনি বাংলাদেশের উন্নয়নে কিন্তু কাজ করতে চেয়েছিলেন এবং কাজ করে যাচ্ছেন। সেই জায়গা থেকে শেখ হাসিনা চায় না, আসলে চাইতেও না যে বাংলাদেশের উন্নয়ন হোক, সে শুধু নিজের আখের গোছানোর চেষ্টা করতো। এবং আপনি বর্তমানে প্রেক্ষাপটে দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনা যে দুর্নীতি করেছে, তার দুর্নীতির যে পয়সা বা আত্মসাৎ, সেগুলোর পরবর্তী যে খেসারত সেটা আমাদের দিতে হচ্ছে যে বর্তমান বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ কি হচ্ছে, সে বিদেশে বসে টাকা ছড়াচ্ছে এবং ছড়ার মাধ্যমে আমাদের যে অস্থিতিশীল পরিবেশ এটা ক্রিয়েট করতেছে। জি।